এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। যেটি এখানে গুরুত্বপূর্ণ একটি ম্যাটার, আপনারা প্রতিদিন আমাকে প্রশ্ন করছেন যে আমি আগেও ভিডিও করেছি কিন্তু আজকে একটু ভিন্ন ধরনের ভিডিও। এটা হচ্ছে প্রশ্নমূল মামলারই একটি কিছু আলোচনা, যে 2022 ও 2017 প্রশ্নমূল মামলা। তো গত হিয়ারিংয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছিল। তো আজকে কিছু নতুন তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আমি কিছু সূত্র মারফত জানতে পেরেছি বা কয়েকজন শেয়ার করেছে, বা কয়েকজনের আবার মনে হতে পারে না উনি ভিউয়ার্স বাড়ানোর জন্য ফেক তথ্য প্রদর্শন করছেন আমাদের সামনে, এমনও মনে হতে পারে। কিন্তু তেমনটা নয়, আপনাদের সামনে আমি ফেক তথ্য বহন কখনোই করি না। আর যদিও ভুলবশত করে থাকি, সেটা আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা তুলে নিয়ে থাকি, এরকম অনেকটাও করেছি। তো চলুন আপনাদের সঙ্গে সেই তথ্যগুলো শেয়ার করি। আপনারা জানেন যে কমিটি গঠন হয়েছে, বা কোথায় বসে আলোচনা হবে প্রশ্ন নিয়ে, বা কতদিনের মধ্যে সেই কমিটি রিপোর্ট জমা দেবে, বা পরবর্তী হিয়ারিং 6 মার্চ, এটাও আপনারা জানতে পেরেছেন। রিপোর্ট কবে সাবমিট হবে, যে কোনো দিন রিপোর্ট সাবমিট হতে পারে, এটাও আপনারা কিন্তু জানতে পেরে গেছেন। এমনকি সেদিনকে গুরুত্বপূর্ণ কথা কিন্তু আলোচনা হয়েছিল কোর্টের মধ্যেই, যে যদি এই প্রশ্নমূল মামলা যে দীর্ঘ টাইম দেওয়া হয়েছে, এর মধ্যে যদি নিয়োগ প্রসেস শুরু হয়ে যায়, তাহলে এই প্রার্থীরা কী করবে, সেটাও কিন্তু কোর্টে উঠে এসেছিল। তো সেখানে বিচারপতি ভার্চুয়ালি বলেছেন যে মোটামুটি একটা বলেছেন যে আপনারা যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে একটা অ্যাপ্লিকেশন করে আমাদেরকে জানাবেন, আমরা যা করার করব। এর জন্য যে নিয়োগ আটকে থাকবে তেমনটা নয়, বা ক্যান্ডিডেটরা বঞ্চিত হবে তেমনটা নয়। পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেটরা এটাই রিপ্রেজেন্ট করেছেন কোর্ট নাম্বার 19 জাস্টিস বিশ্বজিৎ বসুর এজলাসে। তো এখন প্রশ্ন হলো যে কমিটি গঠন হচ্ছে, দেখা গেল রিট অনুযায়ী কিছু কিছু প্রশ্নের দুটি নাম্বার, মানে দুটি অপশানই সঠিক, এমনকি হচ্ছে উত্তর অপশানের মধ্যে নেই, কিছু কিছু ক্ষেত্রে অপশান ভুল, এরকম বিভিন্ন রকম কিন্তু অভিযোগ উঠে এসেছে। এমনকি যে সঠিক উত্তর সাইকোলজি অনুযায়ী 3টেই সঠিক উত্তর হতে পারে, এমন ধরনের অভিযোগ কিন্তু রিটে লেখা আছে। সেই রিট সহ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই রিটটা, সেই আগের ভিডিওটা, কটা ভুল কী হবে না সেই ভিডিওটা আবার না হলে আপনাদের আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যে এটা এখনও কোর্টে রিপ্রেজেন্ট হয়নি, হতেও পারে যে বিশ্বস্ত সূত্র মারফত বা জানা গেছে যে রাইট টু ইনফরমেশান 8টি অ্যাক্ট অনুযায়ী যে আমরা জানি কোনো তথ্য আমরা জানতে পারি, সেই 8টি এর মাধ্যমে জানা গেছে যে কিছু প্রশ্ন আউট অফ সিলেবাস, যে প্রশ্নগুলো আউট অফ সিলেবাস, সেই প্রশ্নগুলোর নাম্বার তো সবাই পাবে অ্যাটেম্প করলেই, বা অ্যাটেম্প না করলেও পাবে, কারণ সে পারেনি বলে, আউট অফ সিলেবাস বলে ছেড়ে দিয়েছে, মানে সবাইকে নাম্বারটা দিতে হবে। এখন প্রশ্ন হলো শুধুমাত্র পিটিশনাররাই কিন্তু নাম্বার পাবে, সেজন্য সবাই এখানে কিন্তু নাম্বার পাবে না। এটা আমরা আগে অতীতেও আমি দুটো প্রুফ আপনাদের দেখিয়েছি, যে এখন অ্যাডভোকেটরাই সলভ করছেন, বা বিচারপতির নজরই হচ্ছে পিটিশনারদের, শুধু পিটিশনারদের নাম্বার দেওয়া। তাহলে এই আউট অফ সিলেবাসের প্রশ্ন কিন্তু আছে, সেটা কিন্তু রিটে লেখা নেই বা এখনও উঠে আসেননি সেরকমভাবে, কিন্তু সেই তথ্যগুলো কিন্তু রয়েছে। এখন যদি রিপোর্ট জমা হয়, বা এক্সপার্টরা যদি তথ্য রিট অনুযায়ী বা পিটিশনারদের পক্ষে সঠিকভাবে না হয়, বা পিটিশনারদের জাস্টিফিকেশন ভালো নয় হয় পিটিশনারদের পক্ষে, তাহলে সেইগুলো আবার তুলে ধরা হবে, বা বিভিন্ন অস্ত্র কিন্তু ইউজ করা হবে প্রশ্নমূল মামলায়। তো সেই জন্য এই যে যারা প্রশ্নমূল মামলা করেছেন, তাদের একটু ওয়েট করতে হবে 6 মার্চ পর্যন্ত, বা 6 মার্চের আগেও কিন্তু রিপোর্ট জমা করতে পারে, কিন্তু এই শুনানিটা কিন্তু 6 মার্চ সংগঠিত হবে। তো 6 মার্চে আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো, আর রিপোর্ট জমা পড়লে তো আমরা জানতেই পারবো সেই তথ্য কীভাবে কী জমা পড়ছে না পড়ছে, একটু হলেও আপনাদের কিছু হলেও একটু আঁচ করতে পারবো যে কেমন কি হতে চলেছে, বা রিপোর্ট জমা পড়েছে কি না পড়েছে, এটা কিন্তু আপনাদেরকে কিছু হলেও একটু জানাতে পারার চেষ্টা করব, কিন্তু জানাতে পারবো এমনটা নয়, চেষ্টা করব। তো আবারও একবার বলে রাখি যে আমি আগে 2014 যে প্রাথমিক টেট 2016 সালে নিয়োগ হয়েছিল, সেখানে প্রশ্নমূল মামলায় কিন্তু পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল। যখনই সেখানে পিটিশনাররা সুযোগ পেয়েছে 738, 196 বা 186 বা 96, এইভাবে 3টে দফায় কিন্তু প্রশ্নমূল মামলা থেকে চাকরি পেয়েছে।
2014। সেখানে পিটিশনার ভিত্তিক রায় হয়েছিল যে নির্দিষ্ট দিনের মধ্যে তারা যদি কোর্টে আসে বা পশ্চাতে জমা দেয়, তারা সেই পোস্টেবল 6 নম্বর সেই সুযোগটা নিতে পারবে। আবার যখন নতুন করে আবার সবাই পোস্টেবল নাম্বার দেওয়ার জন্য একটি অর্ডার হলো, সেটা কিন্তু চ্যালেঞ্জ হয়ে সুপ্রিম কোর্টে ম্যাট 1594 পড়ে আছে। এরকম 2টি মামলা ম্যাট 1594, একটি মামলা ম্যাট 1594 এর সঙ্গে যুক্ত হয়ে এখনও সুপ্রিম কোর্টে কিন্তু আটকে রয়েছে। সেই জন্য সবার যদি নাম্বার দেওয়ার প্রশ্ন উঠে যায়, তখন কিন্তু এটা আবার চ্যালেঞ্জ হয়ে উল্টোপাল্টা হতে পারে। কিন্তু পিটিশনারদের শুধু যদি নাম্বার দেওয়ার কথা উঠে আসে, তাহলে কিন্তু এটা পজিটিভ দিক যেতে পারে। সেই জন্য আপনারা যারা পিটিশনার হননি, সেটা আপনাদের ব্যাপার, আপনারা হবেন কি না হবেন আমি আপনাদেরকে ইনফ্লুয়েন্স করছি না, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটা জাস্ট আপনাদেরকে সতর্ক করে দিলাম এটাই যে শুধু পিটিশনাররা নাম্বার পাবে, এমনকি অ্যাডভোকেটরা সেটাই সলভ করে থাকেন যে পিটিশনাররা এবং কোর্টও বলে থাকেন, যারা মনে করছে আমি বঞ্চিত, আমার নাম্বারটা দেওয়া উচিত ছিল, তারা কোর্টে আসবে, তারা নাম্বার পাবে, সবাই কেন নাম্বার পাবে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমাদের তো টাকা নেই, আমরা কী করে যাব? কিন্তু কোর্ট সেটা কিন্তু দেখবে না, বা অ্যাডভোকেটরাও সেটা কিন্তু দেখবেন না। তো এটা হচ্ছে আপনাদের বলার বিষয়। আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করছেন যে এই পোস্টেবল মামলা নিয়ে, কিন্তু আমি আবারও আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আবার বিভিন্ন প্রশ্ন করবেন, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। এই কমেন্ট বক্সে, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যদি পোস্টেবল মামলা নিয়ে আরও অন্য কোনো তথ্য জানতে চান, বা রিক্রুটমেন্ট সংক্রান্ত প্রাথমিকের, তো আপনারা প্রশ্ন করবেন। আমি একত্রিত করে কোনো একদিন এইভাবে আরেকটি ভিডিও আকারে নিয়ে আসব। আজ এই পোস্টেবল মামলার আপডেট আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ আজকের মতো।